ওয়েলকাম টু বিদ্যাভবন কোচিং ইউটিউব চ্যানেল। আজকে আমাদের ভিডিওর থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আজকে আমাদের টপিক কী হতে চলেছে। এবং এই টপিকের উপরে 3টে বা 4টে ভিডিও তোমাদের কাছে আসবে, ছোটো ছোটো ভিডিও। সবকটা ভিডিও তোমরা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবে, কারণ এখানে কমপ্লিট নলেজ পাবে। এই টপিকে শুধুমাত্র এই চারটুকু পড়লে, যদি সকল এক্সাম জন্য টার্গেট করো, গ্রুপ ডি লেভেল থেকে গ্রুপ এ লেভেল অবধি, তাহলে কিন্তু হবে না। সুতরাং আমাদের নলেজের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বা মানে এই প্রত্যেকটা টপিকের মানে সিম্বলের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং তার ডিটেলসগুলো আমাদের কমপ্লিট নলেজ হিসাবে চাই। আমাদের এই ভিডিওগুলো সেইটারই প্রচেষ্টা। তো তোমরা ভালো করে দেখো, ভালো করে পড়ো, বোঝো এবং ভিডিওটা স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট অবধি পুরোটা ভালো করে দেখবে, দেখে খাতায় নোট করবে, ভালো করে প্র্যাকটিস করবে এবং আমাদের যে প্রশ্নগুলো আমরা এই ভিডিওগুলোতে করব সেগুলোর কমেন্টে উত্তর দেবে। এবং প্রথমেই বলে রাখি, যদি ভালো লাগে, শিখতে পারো, তাহলে একটু লাইক, যারা সাবস্ক্রাইব করোনি একটু করে দাও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যাতে নলেজটা সবার মধ্যে স্প্রেড হয়। ঠিক আছে? তো শুরু করা যাক আজকের টপিক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটা চার্ট, দ্যাট ইজ ইনসিগনিয়া অফ ইন্ডিয়া, দ্যাট ইজ ন্যাশনাল সিম্বলস অফ ইন্ডিয়া। তো এই চার্টটুকু সম্বন্ধে আমাদের কম বেশি আইডিয়া রয়েছেই, কিন্তু এইগুলোর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বা এদের ডিটেলিং সম্বন্ধে আমাদের আইডিয়াগুলো তেমনভাবে নেই। তো আমরা এক একটা টপিক সম্বন্ধে আসছি। প্রথম যেটাতে আমরা আসবো, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেগুলোই আমরা এখানে আসতে চলেছি। প্রথম যেটা আমরা আসতে চলেছি সেটা হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ। দেখো, এই যে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ শুধু ট্রাই কালার, কালার কী কী সিম্বল সিগনিফাই করছে, বা এই চক্রটা কী সিম্বল করছে, এইটুকু শুধুমাত্র জানলে আমাদের হবে না, জানতে হবে আরও ডিটেলস। তো আমরা শুরু করি আজকে আমাদের ডিটেলসে ক্লাস। প্রথম কথা হচ্ছে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, যে এই ন্যাশনাল ফ্ল্যাগ, বর্তমান ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা যে অ্যাডপ্ট হয়, সেটা কে অ্যাডপ্ট করে, কবে অ্যাডপ্ট করে, এটা সবার আগে ইম্পর্টেন্ট জায়গায়, এবং এটা আমাদের হিস্টোরিক্যাল বা কনস্টিটিউশনের পার্ট। তো সেটা আমাদেরকে জেনে রাখতে হবে, কারণ এটা রিলেটেড কোশ্চেন্স। এখন কিন্তু ডিরেক্ট হিট এরকম কোশ্চেন্স যে তোমাদের বলো ন্যাশনাল ফ্লাওয়ার কী বা ন্যাশনাল সং কী, এগুলো একদম ছোটোখাটো পরীক্ষাগুলোতে পাবে, কিন্তু বড় পরীক্ষাগুলোতে, ভালো পরীক্ষাগুলোতে, সেন্ট্রাল বা স্টেটের ভালো ভালো পরীক্ষাগুলোতে কিন্তু তোমরা পাবে না। কোশ্চেন, কম্পিটিশান সব কিছু কিন্তু চেঞ্জ হচ্ছে, সুতরাং সেই প্যাটার্ন অনুযায়ী নিজেকে কমপ্লিট নলেজটা রেডি রাখতে হবে। তো আমরা প্রথমে যেটা দেখছি যে ন্যাশনাল ফ্ল্যাগ দেখো, দ্যাট ওয়াজ অ্যাডপ্ট করা হয় কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হচ্ছে গণপরিষদ। কনস্টিটিউশন তৈরি করবার জন্য যে আহ, মানুষদেরকে নিয়ে একটা টিম তৈরি করা হয়, সেটাই হচ্ছে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তারা এক একটা পার্ট দেখে পুরো কনস্টিটিউশনটাকে রেডি করে। ঠিক আছে? যার ড্রাফটিং কমিটির হেড ছিলেন আমাদের বি আর আম্বেদকর সাহেব। ঠিক আছে? এবং সেটা কত সালে খেয়াল করে দেখো, 1947, তার 22 জুলাই। দিস ডেট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর আস। এবং এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্ট করে এবং 1947-এর 22 জুলাইতে মানে এটা অ্যাডপ্টেড হয়। ঠিক আছে? তারপর পরবর্তীকালে তো আমরা জানি 14 আগস্ট 1947-এ, যখন আমাদের ভারত মাতা যেটাকে বলা হয়, মানে যে কনসেপ্টের জন্য আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ আসে, তো সেটা আমাদের সবার সামনে ডিক্লেয়ার্ড হয় বা এটাকে ইউটিলাইজ করা হয়। কিন্তু এই ফ্ল্যাগেরও বেশ কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা যেটা আসবো ব্যাকগ্রাউন্ড। প্রথম কথা, যে ট্রাইকালার যে ফ্ল্যাগটা, সেটা প্রথম 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 আসে কোথায় না, অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি, দ্যাট মিনস সোজা কথায় সেটা কোথায়, মানে সেই মিটিংটা কোথায় হয় না, 1912 সালে হয়, বেজবাদাতে হয়। এবং সেই মিটিংয়ে এই প্রথম ট্রাইকালার কমিটি, মানে ফ্ল্যাগটা, সেটা হচ্ছে আমাদের সামনে আসে। যদিও পরবর্তীকালে এই ফ্ল্যাগ মডিফাইড হয়। ঠিক আছে? সেই মডিফাইড বা ইম্প্রোভাইজ ফ্ল্যাগ কে তৈরি করেন না, মহাত্মা গান্ধী, বাই ডুইং হোয়াট না, একটা হোয়াইট ব্যান্ড দেওয়া এবং তার মাঝখানে চক্র দেওয়া। এবং এই প্রত্যেক কটা জিনিসের যে কালারগুলো, তার যে চক্র, হোয়াইট, ইচ অ্যান্ড এভরিথিং হচ্ছে আমাদের নির্দিষ্ট জিনিস সিগনিফাই করে। তো আমরা আসি সেটা। প্রথমত আসবে যে ডাইমেনশন। দেখো, এই যে ফ্ল্যাগটা দেখতে পাচ্ছি, সেই ফ্ল্যাগে একটা নির্দিষ্ট রেশিওতে ফ্ল্যাগ বানানো হয়, যতই বড় ফ্ল্যাগ হোক, যতই ছোট ফ্ল্যাগ হোক। ঠিক আছে? তার একটা নির্দিষ্ট রেশিও থাকে, মানে এইটা হচ্ছে আমাদের লেন্থ, নিশ্চয়ই জানি আমাদের রেক্ট্যাঙ্গেল অনুযায়ী এটা হচ্ছে আমাদের লেন্থ। আর রেক্ট্যাঙ্গেলের কনসেপ্ট অনুযায়ী এটাকে আমরা বলি ব্রেথ। তাহলে এই লেন্থ আর ব্রেথের একটা নির্দিষ্ট রেশিও থাকে। সেই রেশিওটা কি না, সেই রেশিওটা হচ্ছে আমাদের 2:, মানে 3:2, মানে বেসিক্যালি যদি আমরা লেন্থ ইস টু ব্রেথ করি, তাহলে সেটা হচ্ছে আমার 3:2। এই রেশিওতে আমাদের মাথায় রাখতে হবে। এবং প্রত্যেক কটা যে কালারের ব্যান্ড রয়েছে, তারা প্রত্যেকটাই কিন্তু নির্দিষ্ট ইকুয়াল উইথের হবে। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, মানে কোনোটা ছোটো কোনোটা বড় কিন্তু প্রায়োরিটি দেওয়া হচ্ছে না। ইকুয়াল ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে তিনটে কালারের ব্যান্ডকে। এবং প্রথমে মাথায় রাখবে, এই ফ্ল্যাগের একটা নির্দিষ্ট কালার কোড আছে। ওপরে হচ্ছে ডিপ স্যাফরন, তার পরে হচ্ছে আমাদের হোয়াইট, তারপরে হচ্ছে আমাদের গ্রিন। এগুলো সবই তোমাদের জানা, শুধু একটুখানি কম্বিনেশনগুলো বলে দেওয়া, ইম্পর্টেন্ট পয়েন্টগুলোকে বলে দেওয়া, এগুলি আমাদের প্রচেষ্টা। ঠিক আছে? তো এই কালার কোডটা আমাদের যেন একদম সবসময় মাথায় থাকে, আদারওয়াইজ কিন্তু আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি অসম্মান করা হয়। তো নেক্সট হচ্ছে আমাদের সিগনিফিকেন্স, দ্যাট ইজ মাস্ট ইম্পর্টেন্ট পার্ট। মানে এটা কত যে ইম্পর্টেন্ট বলবো তার কোনো মানে নির্দিষ্ট লিমিট নেই। স্যাফরন আমাদের কি সিগনিফাই করে না, প্রথম কথা হচ্ছে কারেজ করে, দেন স্যাক্রিফাইস করে, দুটো জিনিস করে।
একটা জিনিস নয়। হোয়াইট কী করে না ট্রুথ করে আর পিস করে, খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো একটা জিনিস জানি যে স্যাফরান মানে হচ্ছে আমাদের কারেজ জানি, বা হোয়াইট মানে পিস জানি অর্ধেক নলেজ জানি, পুরো নলেজটা আমাদের দরকার। আমি প্রথমেই বলেছি আমাদের ভিডিওগুলোর ফার্স্ট টু লাস্টের প্রচেষ্টাই হবে হচ্ছে কমপ্লিট নলেজটা তোমাদের দিতে, এবং ফ্রি অফ কস্ট ইউটিউব চ্যানেলে থাকবে। তোমরা ভালো করে পড়ো, এগুলোকে নোট ডাউন করো এবং প্র্যাকটিস করো, যাতে সামনের পরীক্ষাগুলোতে এখান থেকে একটা দুটো যে কটা কোশ্চেন আসুক তোমরা যেন ইজিলি ক্র্যাক করতে পারো, সেখানে যেন কোনো কনফিউশন না থাকে। গ্রিন হচ্ছে আমাদের ফেইথ থাকে, আর চিভালরি থাকে, ঠিক আছে। এবার নেক্সট আসবে হচ্ছে হুইল। হুইলটা হচ্ছে ওই যে বললাম, হুইল হচ্ছে ইম্প্রোভাইজড বাই মহাত্মা গান্ধী। হোয়াইট ব্যান্ড হচ্ছে ইম্প্রোভাইজড বাই মহাত্মা গান্ধী, যেটা আমাদের বর্তমান এখন ফ্ল্যাগ দেখতে পেলাম ছবিতে উপরে। তো এই হুইলের কতগুলো ব্যাপার রয়েছে। প্রথম কথা হচ্ছে হোয়াইট ব্যান্ডের ঠিক মাঝামাঝি এই হুইলটা থাকছে, ঠিক আছে, এবং এটা ডিপ নেভি ব্লু কালার, মাঝে মধ্যে এটাও প্রশ্ন করে। এবং দেখো আরও ব্যাপার হচ্ছে যে এখানে কতগুলো স্পোক থাকে, ঠিক আছে, অনেকে জানি অনেকেই জানি না, 24টা স্পোক থাকে, ঠিক আছে। স্পোক মানে এই যে তার এই যে এগুলোকে আমরা স্পোক বলছি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এই হুইল আমাদের কী সিগনিফাই করছে, খুব ইম্পর্টেন্ট। এবং এলেও কোথা থেকে, ওই কনসেপ্টটা এলেও কোথা থেকে, কারণ প্রত্যেকটা কনসেপ্ট আছে, ঠিক আছে। প্রথম কথা হচ্ছে হুইল সিম্বলাইজ করছে ইন্ডিয়াস অ্যানশিয়েন্ট কালচার, ডায়নামিজম অ্যান্ড পিসফুল চেঞ্জ, ঠিক আছে। কোথা থেকে নেওয়া হয়েছে না অশোক, আমাদের যে এম্পায়ার বা শাসক অশোক ছিলেন, সেই অশোকের ধর্মচক্র থেকে নেওয়া হচ্ছে এই কনসেপ্টটা। সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এবার আরেকটা কালার মানে ব্যাপার রয়েছে, এটা হয়তো অনেকে জানে, যারা ধরো এনসিসি, আর্মি, পুলিশ, এই নেভি বা এয়ারফোর্স এরা জানেন, বা আমরাও হয়তো অনেকেই জানি কমন পিপল, যে এই ফ্ল্যাগ যখন হোস্ট করা হয় তারপরে যখন ভাঁজ করে রাখা হয় তারও নির্দিষ্ট ভাঁজ করার পদ্ধতি রয়েছে। তুমি যেমন তেমন করে ভাঁজ করে রেখে দেবে, দ্যাট ইজ, আবারও বলবো, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের প্রতি অসম্মান। তার একটা নির্দিষ্ট বিধি আমাদের গভর্নমেন্ট প্রেসক্রাইব করে রেখেছেন, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম। এই ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং নিয়ে আমাদের প্রচুর রকম কী বলবো দ্বন্দ্ব রয়েছে। কেন দ্বন্দ্ব রয়েছে? যেটা ন্যাশনাল অ্যানথেম সেটা চলে যায় ন্যাশনাল সঙের ঘাড়ে, আর যেটা ন্যাশনাল সং সেটা চলে আসে ন্যাশনাল অ্যানথেমের ঘাড়ে। তো অ্যানথেম আর সং দুটোর মধ্যে পার্থক্য। অ্যানথেম হচ্ছে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের, সেটা হচ্ছে জনগণ মন অধি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। মানে গানটা অন্তত সবাই জানি, কিন্তু সেটা ন্যাশনাল অ্যানথেম, সং নয় কিন্তু অ্যানথেম। সেই অ্যানথেম সকল জায়গায়, আমাদের সকল জায়গায় এটা বাজানো হয় ন্যাশনাল অ্যানথেম, ঠিক আছে। তো এই ন্যাশনাল অ্যানথেমের কম্পোজারকে, মানে কে তৈরি করেন, সেটুকু আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু কত সালে করেন না 1911 সালে, দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট, প্রথম কবে এই গানটা গাওয়া হয়, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, সবাই জানে না। 27 ডিসেম্বর 1911। এবং সেটা কোথা হয়, আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে অধিবেশনগুলো হতো, সেশনগুলো হতো, সেখানকার কলকাতা সেশনে হয়। খুব খুব ইম্পর্ট্যান্ট, এই পয়েন্টগুলো যদি তোমরা একটু একটু করে মিস করে যাও তাহলে তোমাদের নলেজগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছে। কলকাতা সেশন খুব ইম্পর্ট্যান্ট কথা। নেক্সট, কবে অ্যাডপ্ট করা হয়, 1911 সালে গাওয়া হয়। 1911 সালে কলকাতা ন্যাশনাল আইএনসির সেশনে, কলকাতা সেশনে সেটাকে প্রথম গাওয়া হয়, সব বুঝলাম। কিন্তু ইন্ডিয়া গভর্নমেন্ট, ইন্ডিয়া তৈরি হওয়ার পর আফটার ইন্ডিপেন্ডেন্স তারা কবে অ্যাডপ্ট করে না 1950 সালে 24শে জানুয়ারি। দিস ডেট ইজ অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এবং এই জায়গাগুলো তোমরা পাবে হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ঠিক আছে। নেক্সট হচ্ছে মাঝে মধ্যে একটা কোশ্চেন করে যে এর ইংলিশ ট্রান্সলেশন কে করেন। তো ইংলিশ ট্রান্সলেশন করেন হচ্ছে টেগর নিজেই করেন, এবং তার সেটা 1919 সালে করেন। 1919 সালটা খেয়াল আছে, খুব ইম্পর্ট্যান্ট। কেন খেয়াল আছে বলো তো? 1919 সালে কী ঘটনা ঘটেছিল? একটা না দুটো ঘটনা ঘটেছিল। কী কী কমেন্টে জানাবে, কমেন্টে জানাবে, তবেই তো তোমাদের বুঝতে পারবে যে তোমাদের পড়াশোনা এগোচ্ছে কি এগোচ্ছে না, জানাবে কিন্তু। তো 1919 সালে টেগোর নিজে এটাকে, মানে রবীন্দ্রনাথ টেগোর নিজে এটাকে কী বলবো ট্রান্সলেশন করেন, এবং তার নাম দেন মর্নিং সং অফ ইন্ডিয়া। পরীক্ষা আসা কোশ্চেন, এখানে যে কটা পয়েন্ট তোমাদেরকে দেখানো হচ্ছে, বোঝানো হচ্ছে, পড়ানো হচ্ছে, সব কটা কোশ্চেন তোমাদের পরীক্ষায় এসছে বা বারবার রিপিটেড, ঠিক আছে। সেই কোশ্চেনগুলো তোমাদের আলোচনা করা হচ্ছে। নেক্সট, এর একটু ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে জানবো। প্রথম কথা হচ্ছে এই অবধি তো আমরা কম বেশি অনেকেই জানি, কিন্তু অনেক কিছু আমরা জানি না। যেমন প্রথম কথা হচ্ছে এটা বাংলায় কম্পোজ করা হয়, এটা জানা জিনিস। কিন্তু ফার্স্ট পাবলিশড হয় কোথায় না 1912 সালে পাবলিশ হয়, মানে প্রকাশনা পায়, মানে নিজের ছাপা অক্ষরে আসে। এবং সেটা কোন টাইটেলে আসে না ভারত বিধাতা, এটা আমার মনে হয় খুব কমজন লোক জানেন, ঠিক আছে। এবং কোন পত্রিকা না তত্ত্ববোধিনী, এবং তার এডিটার কে ছিলেন টেগোর হিমসেলফ। তাহলে দেখো ছোট্ট একটা জায়গায় আমরা কতগুলো হিস্ট্রি, কতগুলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের পয়েন্ট পড়লাম, এবং এগুলোই রিলেটেড কোশ্চেন যা আজকালকার দিনে দেখা হচ্ছে। কারণ স্ট্রেট ফরওয়ার্ড এটুকু কোশ্চেন যে ন্যাশনাল অ্যান্থেম কী, সে প্রশ্ন বহু বছর আগে আসতো, এখন আর তেমনভাবে আসে না। এখন এই জায়গাগুলোকে পড়তে হবে। নেক্সট, কতক্ষণে গাইতে হয় অনেকেই জানে, অনেকেই জানে ফুল ভার্সন, এটা মাথায় রাখবে। 52 সেকেন্ডে যেটা গাওয়া হয় দ্যাট ইজ ফুল ভার্সন, এটা না খেয়াল থাকে প্লেইং টাইম,
ঠিক আছে? তাহলে এইটুকু ছিল হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যান্থেমের এক্সট্রা যে পয়েন্টসগুলো তোমাদেরকে নোট ডাউন করতে হবে সেগুলো। নেক্সট আসবো হচ্ছে আমাদের ন্যাশনাল সং, সে সম্বন্ধে আমাদের আইডিয়া রয়েছে। আবার একজন বাঙালি, তিনি হচ্ছেন আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বন্দে মাতরম। ঠিক আছে? তো বন্দে মাতরম কম্পোজার কে ছিলেন জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে প্রথম কবে গাওয়া হয় গানটা, যেমন ওটা গাওয়া হয় 1911 সালের ডিসেম্বর মাসে, এটা কবে গাওয়া হয় না 1896-এর সেশনের, আইএনসি সেশনের ক্যালকাটা সেশনে। ঠিক আছে? 1896-এর আইএনসির ক্যালকাটা সেশনে গাওয়া হয়। আমার প্রশ্ন, আচ্ছা এর চেয়ারপারসন কে ছিল? এর চেয়ারপারসন কে ছিলেন বা কে প্রতিনিধিত্ব করেছিলেন? কমেন্টে চাই কিন্তু। ঠিক আছে? 3টে কোশ্চেন দিলাম, 3টে কোশ্চেনের কমেন্টে প্রত্যেকের পাই, তবেই তো বুঝতে পারো পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না। আমি জানি তোমরা পারবে। হলো। নেক্সট হচ্ছে আমাদের কবে অ্যাডপ্ট করা হয়, ওখানে যেন অ্যাডপ্ট করার নির্দিষ্ট সময় 1950 সাল ছিল 24শে জানুয়ারি, এটাও তাই। তার মানে বুঝতে পারছি একই সাথে ন্যাশনাল অ্যানথেম এবং ন্যাশনাল সং আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাডপ্টেড হয়। ঠিক আছে? এবং এর ট্রান্সলেশন কে করেন, দ্যাট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট কোশ্চেন, ঋষি অরবিন্দ। ঠিক আছে? তাকে আমরা খুব ভালো করে চিনি, স্বাধীনতা সংগ্রামী ছিলেন, পরবর্তীকালে উনি সেন্ট বা হন। তো যাই হোক, এবার হচ্ছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে বেশ কিছু লোক মানে স্টুডেন্ট আমাদের জানেন, অ্যাসপিরেন্ট জানে যে আনন্দমঠ যে উপন্যাস, সেখানে এটা পাবলিশড হয় 1882 সালে। দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট রিপিটেড কোশ্চেন, মোস্ট রিপিটেড কোশ্চেন। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, না খেয়াল থাকবে যেন। তো এই গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এইবার বলো তো এই ভিডিওতে আমরা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস শিখলাম? শিখলাম তো? তাহলে আমার 3টে কোশ্চেনের অ্যান্সার যেন আমি আমার কমেন্ট বক্সে পাই প্রত্যেকের থেকে। এবং এই ভিডিওটা ভালো করে দেখো, শুরু থেকে শেষ অবধি দেখো। আর যেটা প্রথমেই বলেছি, যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক করলে বা শেয়ার করলে আমরা আমাদের আরও বেশি, আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে তোমার কাছে আসবার মতন অনুপ্রেরণা পাবো। থ্যাংক ইউ এভরিওয়ান। পরবর্তী ভিডিওগুলো লেগে থাকো। 3টে বা 4টে ভিডিও, যে কটা ভিডিও আসছে, 4টের বেশি আসবে না, এই ভিডিওর মধ্যে কিন্তু তোমরা কমপ্লিট নলেজ পাবে। থ্যাংক ইউ এভরিওয়ান। স্টে টিউনড উইথ আস।